কল্পনা করুন মাঝরাতে মেঘালয়ের এক দুর্গম পাহাড়ি জঙ্গল, যেখানে বাঘের ভয় নেই কিন্তু আছে ধরা পড়ার আতঙ্ক। বিএসএফের টহল আর সিসিটিভি ক্যামেরার চোখ এড়িয়ে দুই ছায়া নিঃশব্দে সীমান্ত পার হচ্ছে। তারা ভেবেছিল ওপারেই মুক্তি, কিন্তু তারা জানত না তাদের প্রতিটি পদক্ষেপ আসলে মৃত্যু ফাঁদের দিকেই এগোচ্ছে। শহীদ উসমান হাদির রক্তে ভেজা হাত নিয়ে তারা পালিয়েছিল ঠিকই, কিন্তু নিয়তি তাদের জন্য জমিয়ে রেখেছিল এক রক্ত হিম করা পরিণতি। আজ ফাঁস হবে সেই মাস্টার মাইন্ডের জবানবন্দি, যা শুনে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। তদন্তের টেবিলে যখন হ্যালোজেন লাইটের তীব্র আলো সরাসরি চোখে পড়ে, তখন বড় বড় দুর্ধর্ষ অপরাধীরও হিম হওয়ার অবস্থা হয়। ফয়সাল করিম মাসুদও তার ব্যতিক্রম নয়। যে মস্তিষ্ক দিয়ে সে ষড়যন্ত্রের জাল বুনেছিল, সেই মস্তিষ্ক এখন ভারতের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের ম্যারাথন জেরার মুখে পর্যুস্ত। দর্শক, আমরা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের উড়ো খবর দিচ্ছি না। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এবং ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর অফিসিয়াল প্রেস রিলিজের প্রতিটি শব্দ বিশ্লেষণ করলে দেখা যায়, ফয়সাল করিম মাসুদ এখন কেবল একজন অভিযুক্ত নয়, সে এখন নিজের অপরাধের জীবন্ত দলিল। পুলিশের জেদ আর কৌশলী জেরার মুখে সে শেষ পর্যন্ত স্বীকার করেছে সেই ভয়াবহ সত্য। হ্যাঁ, ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের সেই নৃশংস নীল নকশা তার হাত দিয়েই আঁকা হয়েছিল। পটুয়াখালীর এই ৩৭ বছর বয়সী যুবক, যে নিজেকে রাহুল পরিচয়ে পশ্চিমবঙ্গের বনগাঁয় লুকিয়ে রেখেছিল, সে আজ আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন দুর্ধর্ষ খুনি নিজেকে হিন্দু পরিচয়ে আড়াল করতে চাইল? এটি কি কেবল বাঁচার আকুতি, নাকি এর পেছনে ছিল কোনো দীর্ঘমেয়াদী পর্দার আড়ালের ষড়যন্ত্র? ফয়সালের এই জবানবন্দি থেকে বেরিয়ে আসছে এমন কিছু তথ্য, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মেঘালয় পার হয়ে তারা কেন সরাসরি বনগাঁতে থিতু হলো? অপরাধ মনস্তত্ত্ব বা ক্রিমিনাল সাইকোলজি বিশ্লেষণ করলে দেখা যায়, একজন পলাতক আসামি সবসময় এমন জায়গা খোঁজে যেখানে সে ভিড়ের মাঝে নিজের অস্তিত্ব বিলীন করে দিতে পারে। বনগাঁর ভাষা, খাদ্যাভ্যাস এবং সংস্কৃতি অনেকটা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা জেলাগুলোর মতোই। সেখানে রাহুল ছদ্মনাম ধারণ করা ফয়সালের জন্য ছিল সবচেয়ে বড় সুরক্ষা কবচ। কিন্তু অপরাধীর মন কখনোই এক জায়গায় স্থির থাকে না। এসটিএফের জেরা অনুযায়ী তারা যাযাবরের মতো ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেরিয়েছে। কেন তারা স্থির হতে পারছিল না? কারণ তাদের মাথার উপর ৫০ লাখ টাকার বিশাল পুরস্কার আর ইন্টারপলের রেড অ্যালার্টের মতো এক অদৃশ্য তলোয়ার। তারা জানত স্রেফ একটি ভুল পদক্ষেপই তাদের চিরকালের জন্য অন্ধকার প্রকোষ্ঠে পাঠিয়ে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেই ভয়ই সত্যি হলো। বনগাঁর কোনো এক অন্ধকার গলিতে যখন এসটিএফ তাদের ঘিরে ধরে, তখন ফয়সালের চোখে ছিল কেবল পরাজয়ের গ্লানি। তদন্তের সবচেয়ে চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য মোড় হল, ফয়সাল আবার অবৈধভাবে বাংলাদেশে ঢোকার পরিকল্পনা করছিল। যেখানে দেশ জুড়ে তার ফাঁসির দাবি উঠছে, প্রশাসনের প্রতিটি স্তরে তার নাম তালিকার শীর্ষে, সেখানে সে কেন আগুনের মুখে ঝাঁপ দিতে চাইছিল? এর পেছনে কাজ করছিল দুটি গাণিতিক সমীকরণ। এক, অর্থনৈতিক অবরোধ। সিআইডি ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়ায় তার ফিনান্সিয়াল সাপ্লাই লাইন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ভারতে টিকে থাকার জন্য যে লজিস্টিক সাপোর্ট এবং শেল্টার প্রয়োজন, তা দেওয়ার মতো ক্ষমতা তার স্থানীয় সোর্সদের আর ছিল না। পকেটে টাকা ফুরিয়ে এলে অপরাধীদের বড় বড় নেটওয়ার্কও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ২, গডফাদারদের সিগন্যাল। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। অপরাধ বিজ্ঞানে একে বলা হয় স্ট্র্যাটেজিক রিলোকেশন বা কৌশলগত স্থানান্তর। হতে পারে বাংলাদেশের ভেতরে থাকা কোনো শক্তিশালী গোষ্ঠী তাকে আশ্বস্ত করেছিল যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাদের ছত্রছায়ায় ফিরে এলে হয়তো সে আবারও পর্দার আড়ালে নতুন কোনো ষড়যন্ত্র শুরু করতে পারত। কিন্তু কুখ্যাত এই খুনিদের সেই স্বপ্ন এখন ধূলিসাৎ। ভারতের এসটিএফ রিমান্ড সেলের সেই ৪ দেয়ালের ভেতর এখন শুরু হয়েছে আসল মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল যে স্বীকারোক্তি দিয়েছে, সেখানে সে বারবার বলেছে যে মিশন শেষ করে সে শান্তিতে ছিল না। এই মিশন শব্দটি অত্যন্ত রহস্যজনক। কার আদেশে এই মিশন? এর পেছনে কি তারেক রহমানের কোনো নতুন রাজনৈতিক চাল কাজ করছে, নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে বাইরের কোনো অপশক্তি কলকাঠি নাড়ছে? অনুসন্ধানের এই পর্যায়ে আমাদের হাতে এসে পৌঁছেছে আরও হাড় হিম করা চাঞ্চল্যকর কিছু তথ্য, যা শুনলে হয়তো আপনাদের দ্বিতীয়বার ভাবতে হবে।
ইনভেস্টিগেশনের এই পর্বে আমরা এমন এক পর্দার আড়ালের ষড়যন্ত্র উন্মোচন করতে যাচ্ছি যা এই হত্যাকাণ্ডের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। গোপন সূত্রের বরাতে জানা যাচ্ছে, শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে অন্যতম একটি বড় কারণ ছিল ঢাকা ৮ আসনের রাজনৈতিক সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা ৮ আসনটি সবসময় ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। এই এলাকায় আধিপত্য বিস্তার এবং আসন্ন রাজনৈতিক পট পরিবর্তনে নিজেদের অবস্থান শক্ত করতে একটি বিশেষ মহল এই ভয়াবহ খুনের পথ বেছে নিয়েছিল। ফয়সাল করিম মাসুদ জেরের মুখে ইঙ্গিত দিয়েছে যে তাকে ব্যবহার করা হয়েছিল মূলত একটি রাজনৈতিক ক্লিনিং মিশন হিসেবে। তদন্তকারী কর্মকর্তারা খতিয়ে দেখছেন, ঢাকা ৮ আসনের নির্বাচনকে সামনে রেখে কোনো প্রভাবশালী মাস্টারমাইন্ড কি তবে হদ্দিকে পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিল? এই আসনের নিয়ন্ত্রণ হারানো মানেই রাজধানীর রাজনীতির একটি বড় অংশ হাতছাড়া হওয়া, আর সেই ক্ষমতার লড়াইয়ে উসমান হাদি হয়ে উঠেছিলেন এক বড় বাধা। এই রক্তহীন করা রাজনৈতিক চালের আসল খেলোয়াড় কারা, তা এখন গোয়েন্দাদের আতশ কাচের নিচে। ফয়সালের জবানবন্দিতে উঠে আসা মানসিকভাবে ভেঙে পড়ার বিষয়টি ইঙ্গিত দেয় যে তার পেছনে থাকা মাস্টার পাপেটিয়াররা হয়তো তাকে মাঝপথেই ত্যাগ করেছে। কিন্তু টানা কয়েকদিনের ম্যারাথন জেরায় এখন বেরিয়ে আসছে সেই রক্তহীন করা থ্রিলার। তদন্তকারী কর্মকর্তাদের টেবিলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে এই খুনিদের পেছনে দাঁড়িয়ে জোগাচ্ছিল অঢেল অর্থ? ভারতের মাটিতে তাদের নিরাপদ আশ্রয় বা সেফ হাউস নিশ্চিত করেছিল কোন প্রভাবশালী শক্তি? এই পুরো হত্যাকাণ্ডের মিশনের পেছনে আসল মাস্টার পাপেটিয়ার বা সুতো টানা গডফাদার আসলে কে? এই প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। অফিসিয়াল প্রেস রিলিজের বাইরেও ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে ফয়সালের নিজ মুখের কিছু জবানবন্দি ইতিমধ্যেই গণমাধ্যমে লিক হতে শুরু করেছে। জেরার এক চরম পর্যায়ে যখন পালানোর সব পথ বন্ধ হয়ে যায়, তখন মানসিকভাবে ভেঙে পড়ে ফয়সাল। তদন্তকারী কর্মকর্তাদের চোখের দিকে তাকিয়ে সে অকপটে জানিয়ে দেয় সেই ভয়াবহ সত্য, হ্যাঁ, সেদিন বিজয়নগরে মিশন আমিই শেষ করেছিলাম। সে আরও জানায়, তাদের সেই মূল নীল নকশায় কোনো ভুল ছিল না। ঘটনার পরপরই তাদের প্রধান লক্ষ্য ছিল ঢাকার রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া। মেঘালয়ের সেই দুর্গম পাহাড়ি রুট তারা আগে থেকেই রেখি করে রেখেছিল, যাতে কোনো গোয়েন্দা সংস্থা তাদের নাগাল না পায়। কিন্তু ফয়সাল জানত না যে অপরাধের জাল সে বুনেছে, সেই জালেই একদিন তার নিজের পতন ঘটবে। তবে ফয়সালের এই স্বীকারোক্তি থেকে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার, অপরাধ করে পার পাওয়ার দিন এখন শেষ। মেঘালয়ের দুর্গম পাহাড় থেকে শুরু করে বনগাঁর অন্ধকার অলিগলি, কোথাও তাদের আর শেষ রক্ষা হলো না। বাংলার মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারতের পুলিশ রিমান্ড শেষে আরও কি চাঞ্চল্যকর তথ্য পর্দার আড়াল থেকে সামনে আসে। সবার চোখ এখন একটাই ক্যালেন্ডারের পাতায়, কবে এই নরপিশাচদের বাংলাদেশের মাটিতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ফয়সাল করিম মাসুদের এই পতন একটি পরিষ্কার বার্তা দেয়, আইন তার নিজস্ব গতিতে চলে, আর অপরাধের পথ শেষ হয় অন্ধকারের কোনো এক নির্জন সেলে। মেঘালয়ের দুর্গম পাহাড় থেকে বনগাঁর অলিগলি, কোথাও তাদের রক্ষা হলো না। ফয়সাল নিজের মুখেই স্বীকার করেছে যে বিজয়নগরে সেই হত্যাকাণ্ডের সময় তার কোনো ভুল ছিল না, কিন্তু পলায়নের সময় সে ভাগ্যের কাছে হেরে গেছে। আসলে এটি ভাগ্যের হার নয়, এটি হলো আধুনিক অপরাধ বিজ্ঞানের জয়। বাংলাদেশের সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে এই দুই নরপিশাচকে দেশের মাটিতে এনে বিচারের মুখোমুখি করা হবে।